আইপিএলের পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে বাংলাদেশিদের তুলনায় আফগান ক্রিকেটারদের দৌরাত্ম্য সব থেকে বেশি। অথচ এই আফগান ক্রিকেটারদের থেকেও বাংলাদেশের ক্রিকেটারদের পরিসংখ্যান যোজন যোজন এগিয়ে। তারপরও কেন আফগানদের বা আফগানের ক্রিকেটারদেরই আইপিএলে বেশি সুযোগ দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটারদের থেকে? মূলত এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করে। অনেকেই মনে করে যে ভারত সবসময় আফগানের প্রতি উদার হওয়ার কারণে এবং ভারত চায় আফগান তাদের পক্ষে থাকুক, এবং যে কারণে মূলত ভারত আফগানদের মন ধরে রাখার জন্য মূলত আফগান ক্রিকেটারদেরকে আইপিএলে খেলার সুযোগ প্রদান করে। কিন্তু বাংলাদেশকে তারা কোনো সময় সেইভাবে তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে মনে করে না। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে লেলিয়ে দেওয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে হাতে রাখার জন্যই ভারত এই কৌশল অবলম্বন করে। বাংলাদেশের একজন ক্রিকেট বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা আফগান ক্রিকেটারদের থেকে অনেক অনেক গুণ পারফর্মের দিক থেকে এগিয়ে। এমনকি আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলেও দেখতে পাই যে রশিদ খান, নূর আহমেদ, আজমতুল্লাহ ওমরজাই, এমনকি আল্লাহ মোহাম্মদ গাজানফার, মোহাম্মদ নবী, এদের থেকেও কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের পরিসংখ্যান অনেক ভালো, বাংলাদেশের ক্রিকেটাররা অনেক এগিয়ে। তারপরও মূলত ওই একটি কারণ, বাংলাদেশের ক্রিকেটাররা যত ভালোই খেলুক না কেন, তারা যত ভালোই ব্যাটিং করুক, যত ভালোই বোলিং করুক না কেন, তাদেরকে আইপিএলে নেওয়া হবে না। আর আফগান ক্রিকেটাররা যদি তারা পরিসংখ্যানের দিক থেকে দুর্বল হয়, তাদের যদি পারফরমেন্স দুর্বল হয়, তাহলেও তাদেরকে সুযোগ দেওয়া হবে একটা নির্দিষ্ট কোটায়। এই বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন ভারত সব সময় ইচ্ছা করে মূলত তারা আফগানিস্তানের এই ক্রিকেটারদেরকে একটা কোটা নির্ধারণ করে রাখে। অর্থাৎ এই কোটার ভিত্তিতে অবশ্যই আফগান ক্রিকেটারদেরকে প্রত্যেকটা দলেই প্রায় নিতে হবেই। আপনি কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, এমনকি চেন্নাই সুপার কিংস, আরসিবি, লখনৌ সুপার জায়ান্টস, এছাড়া দিল্লি ক্যাপিটালস, যে কোনো দলের কথাই বলেন না কেন, প্রত্যেকটা দলেই দেখবেন যে আফগান ক্রিকেটার কেউ না কেউ আসেই। এবারও আমরা যদি দেখি তাহলে রশিদ খান আছে গুজরাট টাইটান্সে, এমনকি তাকে 18 কোটি রুপিতে রিটার্ন করা হয়েছে রশিদ খানকে। অথচ এই রশিদ খানের থেকে বাংলাদেশের সাকিব আল হাসান অনেক বেশি পারফর্ম করেছে এবং অনেক বেশি শক্তিশালী একজন ক্রিকেটার, যার ব্যাটিং দক্ষতা রয়েছে, এমনকি বোলিংয়েও যে অসাধারণ দক্ষ। তারপরেও তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি আইপিএলে নিয়মিত। কিন্তু রশিদ খানকে আমরা দেখি প্রায় প্রত্যেকটা ম্যাচে খেলানো হয়, যদিও তার ব্যাটিং দক্ষতা নেই, বোলিংয়ে সাকিবের থেকে সে ভালো, কিন্তু তারপরে পরিসংখ্যানের দিক থেকে আমরা যদি দেখি তাহলে সাকিবের ধারে কাছেও নাই এই রশিদ খান। কিন্তু সেই রশিদ খানকেই 18 কোটি টাকায় রিটার্ন করেছে গুজরাট। নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের এই নূর আহমেদকেও 10 কোটি রুপিতে রিটার্ন করা হয়েছে। আজমতুল্লাহ ওমরজাই পাঞ্জাব কিংসে এবার খেলছে। আল্লাহ মোহাম্মদ গাজানফার মুম্বাই ইন্ডিয়ান্সের। অর্থাৎ এই ক্রিকেটারগুলো তারা একটা কন্টিনিউয়াসলি কিন্তু এবার খেলছে। এমনকি ফজল হক ফারুকি রাজস্থান রয়্যালসে। অর্থাৎ সব মিলে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা সিজনে অন্তত 8 থেকে 9 জন আফগান ক্রিকেটার এই আইপিএলে খেলবে। এটা যেন এক প্রকার নির্দিষ্ট বা নির্ধারিত হয়ে গেছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে দেখি, আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যেমন রহমানুল্লাহ গুরবাজ, নবীন উল হক, ফজল হক ফারুকি, তারা সকলেই কিন্তু আইপিএল খেলে। বাংলাদেশ এবং আফগান ক্রিকেটারদের আমরা যদি একটু পরিসংখ্যান দেখি তাহলে এই মুহূর্তে বাংলাদেশের আমরা মুস্তাফিজুর রহমানের পরিসংখ্যানটা প্রথমে যদি দেখি, তাহলে মুস্তাফিজুর রহমান 325টা টি20 ম্যাচ খেলেছে এবং যেখানে তার উইকেট সংখ্যা 418টি। এই মুস্তাফিজুরের ধারে কাছেও কিন্তু একজন আফগান ক্রিকেটার নেই। তারপরও ওই যে কথাই আছে, নাম যখন আফগান, দেশ যখন আফগান, তখন অবশ্যই তাকে নিতে হবে, সেটা কলা গাছ হলেও। আরও ইকোনমি যদি দেখেন, মুস্তাফিজুর ইকোনমি 7.41, এবং এই মুহূর্তে জাসপ্রীত বুমরার থেকেও ডেথ ওভারে শক্তিশালী, অর্থাৎ ডেথ ওভার স্পেশালিস্ট এই মুস্তাফিজুর রহমান। তারপরেও তাকে এবার মানে কলকাতা নাইট রাইডার্স ক্রয় করার পরেও তাকে বের করে দেওয়া হয়েছে, এক প্রকার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তাসকিন আহমেদ 175টি টি20 ম্যাচ খেলেছে, যেখানে তার উইকেট সংখ্যা 208টি। তার ইকোনমিও ঈর্ষণীয় 8.12। শরীফুল ইসলাম 120টা টি20 ম্যাচ খেলেছে, যেখানে তার উইকেট সংখ্যা 155টি, তার ইকোনমি 7.90। লিটন দাস বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, এই লিটন দাস যে 205টা টি20 ম্যাচ খেলে 40,180 রান করেছে, তার স্ট্রাইক রেটও কিন্তু ভালো, 126.50। তারপরেও তাকে দলে নেওয়া হয় না। আবার তানজিদ হাসান তামিম, এই উদীয়মান ক্রিকেটার, যিনি 70টি বেশি টি20 ম্যাচ খেলেছে, যার রান 1650,
তাকেও টি-20তে নেওয়া হয় না। পারভেজ হোসেন ইমন, যিনি 60টা এখন পর্যন্ত টি-20 ম্যাচ খেলেছে এবং রান সংখ্যা 1380, যার স্ট্রাইক রেটও কিন্তু ঈর্ষণীয় 132.25, তাকেও আইপিএলে নেওয়া হয় না। তবে আমরা যদি আফগান ক্রিকেটারদের পরিসংখ্যান একটু দেখি, তাহলে খুব একটা আহামরি পারফরমেন্স তাদের নাই। কিন্তু রশিদ খান 440টা টি-20 ম্যাচ খেলেছে এবং সেখানে তার উইকেট সংখ্যা মাত্র 590টি। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে, এভারেজের দিক থেকে মুস্তাফিজের ধারে কাছেও নাই। এমনকি বাংলাদেশের এই মুহূর্তে রিশাদ হোসেন এবার বিগ ব্যাশে যে অসাধারণ বল করেছে, তাতে করে বিগ ব্যাশে কিন্তু উদীয়মান ক্রিকেটারদের ভিতরে সেরা অ্যাওয়ার্ডটি এই রিশাদ হোসেন লাভ করেছে। তাকেও আইপিএলে নেওয়া হয় না। রশিদ খানের থেকেও একজন ভালো প্রতিভাবান এই রিশাদ হোসেন, তারপরেও তাকে আইপিএলে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না। আজমতুল্লাহ ওমরজাই 172টা ম্যাচ খেলে 2118 রান করেছে অনলি এবং 166টা উইকেট পেয়েছে। নূর আহমেদ 100টি ম্যাচ খেলে 155টি উইকেট পেয়েছে। মোহাম্মদ নবী 390টা ম্যাচ খেলে 350টা উইকেট পেয়েছে এবং 5000 রান করেছে। নাবিন উল হক 160টা ম্যাচ খেলে 205টি উইকেট পেয়েছে। অর্থাৎ বর্তমানে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের উপস্থিতি দেখা যায় না, একটাই কারণে আইপিএলে একটা কোটা রয়েছে যেখানে আফগান ক্রিকেটারদের অবশ্যই নিতে হবে। আর এই কোটা পূরণ করতে যাই মূলত ভারতের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি যে টিমগুলো রয়েছে, এই টিমগুলো কর্ণধারগুলো মালিক পক্ষ তারা কোনোভাবে বাংলাদেশি ক্রিকেটারদের চাইলেও আর সুযোগ দিতে পারে না। তবে এখন নতুন সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছে। এই নতুন সরকার আশা করব ভারত কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার মাধ্যমে অন্তত আইপিএলে বিশ্বের শ্রেষ্ঠতম এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটাররা যেন খেলার সুযোগ পায়, বাংলাদেশি ক্রিকেটারদেরকে যেন নেওয়া হয়, এটা যেন তারা নিশ্চিত করে। নতুবা কিন্তু আইপিএল এমনি বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ তারা বয়কট করেছে, পরবর্তীতেও তারা আইপিএল থেকে বুক ফিরিয়ে নেবে আর কখনো তারা আইপিএল দেখবে না। এমনিতেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার এবার কিন্তু বন্ধই রয়েছে। তবে আসার একটি কথা হচ্ছে বাংলাদেশের এবার 7 জন ক্রিকেটার পিএসএল খেলছে। যদিও এই মুহূর্তে নিউজিল্যান্ডের সাথে চলমান টি-20 এবং ওয়ানডে সিরিজ হওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটাররা তারা সকলেই ফিরে এসেছে। তাদের এইভাবে এনওসি প্রদান করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। বিশেষ করে নজর কাড়া পারফরমেন্স করেছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তারা সকলেই কিন্তু পিএসএলে ভালো খেলেছে। এমনকি রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তারাও এই মুহূর্তে বাংলাদেশ দলে ফিরেছে। তবে পিএসএল আর আইপিএল এর কিন্তু খুব একটা পার্থক্য আমরা দেখছি না। আইপিএল এ যেমন আমরা প্রতিদিন 200+ রান দেখতে পাচ্ছি, পিএসএল ও সেম কিন্তু আমরা প্রতিদিন 200+ রান দেখতে পাচ্ছি। গতকাল যেমন আমরা পাঞ্জাব কিংসের দেখলাম 254 রান করলো, টার্গেট দিল তার অপোনেন্টকে 255। সেম একইভাবে পেশোয়ার জালমি, বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি, তারাও দেখলাম গতকাল 250+ স্কোর করলো এবং যেখানে মাত্র 52 বলে বাবর আজম একটা সেঞ্চুরিও করলো। যেখানে টি-20 ইতিহাসে এই মুহূর্তে সবার উপরে ক্রিস গেইল রয়েছে এবং তার নিচেই বাবর আজম রয়েছে। বিরাট কোহলিও যেখানে বাবর আজমের নিচে অবস্থান করছে। অর্থাৎ সব মিলিয়ে এখন বাবর আজমের সেঞ্চুরির সংখ্যা 12টি টি-20তে আর ক্রিস গেইলের সেঞ্চুরির সংখ্যা 16টি। অর্থাৎ বাবর আজম যেভাবে এগিয়ে যাচ্ছে, তার এখনও যে সম্ভাবনা রয়েছে, তাতে করে ক্রিস গেইলের এই রেকর্ডও যে কোনো সময় ভেঙে দেবে বাবর আজম। তো সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে পিএসএল এবং আইপিএল এর ভিতরে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। এমনকি অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, তারাও কিন্তু এই মুহূর্তে পিএসএল খেলছে, তারা আইপিএলকে প্রায়োরিটি দেয়নি। তারা উল্লেখ করেছে যে আইপিএল থেকে পিএসএলই সেরা এবং সেরা ক্রিকেট লিগ। তবে আমাদের একটি কথা, সেটা হচ্ছে শুধুমাত্র আফগান ক্রিকেটারদের প্রতি বেশি উদারতা দেখিয়ে তাদেরকে বেশি সুযোগ দেওয়া হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ক্রিকেটারদেরকেও আমরা আইপিএলে দেখতে চাই এবং পরিসংখ্যানের দিক থেকে দেখে অবশ্যই আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, টিমগুলো তারা বা টিম মালিকগুলো তারা পরবর্তী অকশনে বা 2027 সিজনে বাংলাদেশি ক্রিকেটারদেরকে সুযোগ দেবে, এটাই আমরা আশাবাদী।